সকালে ঘুমিয়ে আছি, এমন সময় আম্মু এসে ডাকতে লাগলো। আমি না শোনার ভান করে শুয়ে আছি। এই মেঘ, ওঠ বাবা, সারাদিন তো পড়ে পড়ে ঘুমাস। পড়ালেখা শেষ হয়েছে, তোর বাবার অফিসেও তো একটু কাজে সাহায্য করতে পারিস গিয়ে। আমি পারবো না এইসব কাজ করতে, তোমার জামাইকে গিয়ে বলো করতে। তা পারবি কি করে? একটা কত রোজগার করিস না, টাকা উপার্জন করতি, তাহলে বুঝতি টাকার মূল্য কত। জানি, আমাকে আর জ্ঞান দিতে হবে না। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ঘরে কেউ নেই। আম্মু আব্বু দুজনেই নিচে চলে গেছে। আমিও নিচে চলে আসলাম। আম্মু, তোমার জামাই কি গেছে নাকি? গেছে। তুই কোনোদিন ভালো হবি না রে, তোর নিজের বাবাকে এইসব বলে ডাকিস। তোর বাবা বুঝি কষ্ট পায় না? আমি তো মজা করে বলি। আচ্ছা, আজ থেকে আর বলবো না এইসব কিছু, ঠিক আছে? ক্ষুধা লাগছে, খাবার দাও। টেবিলে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। আমি টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে আসলো। খাবার খেতে খেতে বললাম, আম্মু, আমার কিছু টাকা লাগবে। আমার কাছে কোনো টাকা নেই, তোর আব্বু আমার কাছে কোনো টাকা দিয়ে যায়নি। দিবা না সেটা বললেই পারো, ঠিক আছে। আমি আর কখনোই তোমাদের কাছে টাকা চাইবো না। নিজে উপার্জন করে তারপরে খাবো, আর নিজে উপার্জন না করতে পারলে আব্বুর অফিসে জয়েন করব, এই বলে রাখলাম। ঠিক আছে, যা এখন। অতপর খাবার খেয়ে বাইরে চলে আসলাম। 3 রাস্তার মোড়ে বসে আছি। এমন সময় আমার বন্ধু নয়ন আসলো। কিরে, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, নতুন জব পেয়েছি, ওইখানেই যাচ্ছি। তুই তো তোর বাপের টাকা খরচ করে খুব ভালোই দিন কাটাচ্ছিস। না রে, আজ থেকে আমি নিজের টাকায় ইনকাম করে খাবো। আচ্ছা, তুই যেখানে কাজ করিস, আমাকেও ওইখানে একটা জব খুঁজে দিতে পারবি নাকি? জব তো পেয়ে যাবি, কিন্তু তোর প্রতিদিনের যে খরচ, হয়তো কাজে ঢুকলে প্রতিদিনের ইনকাম 250 টাকা থেকে 300 টাকা, তাও আবার 4 ঘন্টা কাজ করে। তাতে কি হয়েছে? তুই কাজ করতে পারলে আমি পারবো না কেন? চল, আমিও তোর সাথে যাব। ঠিক আছে, চল। আমি ও নয়নের সাথে চলে আসলাম তার অফিসে। অনেক লোক কাজ করে এখানে, দেখাই যাচ্ছে। একটা লোকের সাথে পরিচয় করিয়ে দিল নয়ন। স্যার, ও আমাদের সাথে কাজ করবে, তাকে কি একটা জব দেওয়া যাবে? আমার তো দেখে মনে হচ্ছে এই ছেলে কখনো কাজ করে নাই। ও কি কাজ করতে পারবে নাকি? স্যার, সবাই তো আর একদিনে কাজ বুঝে যায় না, 2-3 দিন সময় লাগে কাজ বুঝতে। আর ও কাজ করতে পারবে, সমস্যা নাই, আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে ওকে কাজে নিয়ে যাও। আর শোনো, তোমার অফিস হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এরপর তুমি ওভারটাইম করতে পারবে। আবার তুমি ওভারটাইম না করতে চাইলে চলে যেতে পারবে। ঠিক আছে স্যার। আমি নয়নের সাথে চলে আসলাম। নয়নের মেশিনের সামনে দাঁড়িয়ে আছি। নয়ন আমাকে দেখে দিতে লাগলো যে কিভাবে কাজ করতে হয়। আমিও এটা করার ট্রাই করতেছি। কিছুক্ষণের মধ্যে কিছুটা কাজ শিখেও গেলাম। কি রে, কেমন লাগতেছে কাজ করতে? কেমন জানি বোরিং ফিল হচ্ছে রে। লেখাপড়া করে আজ কিনা 250 টাকা বেতনের চাকরি করতে হচ্ছে। এখন তো বুঝতে পারছিস টাকা কিভাবে আসে? রে, কাজ করতেছি আর ফাঁকে ফাঁকে নয়নের সাথে কথা বলতেছি। আজকে কাজ শেষ করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে মেঘ, সারাদিন কোথায় ছিলি? আর তোর প্যান্টে এত কালির দাগ কেন? তুই না ময়লা কাপড় পছন্দ করিস না? আম্মু, আমি নতুন একটা জব পেয়েছি, ওইখানে কাজ করছি আজকে। ওইখান থেকেই কাপড়ে ময়লা লেগেছে আর কি। সমস্যা নেই, এখন আমার নিজের কাপড় আমি নিজেই পরিষ্কার করব। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে কাপড়গুলো ধুয়ে চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু আর আব্বু কি নিয়ে যেন কথা বলতেছে। আমাকে দেখে আব্বু চুপ হয়ে গেল। আম্মু, খাবার দাও। এই নে তোর খাবার। আর এখন থেকে খাবার খেতে হলে টাকা দিয়ে খেতে হবে। প্রতি মাসে 3000 টাকা করে দিতে হবে। যদি দিতে পারিস তাহলে ঘরে খাবার খাবি, আর না দিতে পারলে পানি খেয়ে কাটাতে হবে। ঠিক আছে, দিব। এই বলে খাবার খেতে লাগলাম। খাবার খাওয়া শেষ করে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি নয়ন আর সৌরভ বসে আছে। কিরে, কি খবর সৌরভ তোর? এই তো ভালো। শুনেছি তুই নাকি কাজে ঢুকেছিস নয়নের সাথে। রে, এখন থেকে নিজের টাকায় চলবো, তাই কাজ করে খাচ্ছে।
তোর বাবার অফিসে জয়েন করলেই তো পারতি, অযথা কাজ করতে গেলে কেন? আমি বলেছিলাম মেঘকে তার বাবার অফিসে জয়েন করতে, সে বলে আমার মতো কাজ করে খাবে। পরে আজকে আমার সাথে নিয়ে কাজে লাগিয়ে দিয়েছি। ভালো করেছিস, আর ভালোভাবে কাজ করিস। ঠিক আছে রে। নয়ন, কালকে সকালে আমাকে ফোন দিয়ে জাগিয়ে দিস তো একটু। আমি তো সকাল সকাল আবার উঠতে পারি না। আমি কয়দিন ফোন দিতে পারবো বল? আমার ফোনে তো টাকা নাও থাকতে পারে। তার চেয়ে ভালো হবে তুই ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমাস, সকাল সকাল উঠতে পারবি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি চলে আসলাম বাসায়। রাতের খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। চলুন শুনে আসি আব্বু আম্মু কি বলতেছে। জানো, আমার ছেলেটা আজকে অনেক কষ্ট করছে, কত ভারী ভারী জিনিস নিয়ে মেশিনে লাগিয়েছে, দেখলে বলতে পারতে। ওকে আর একটু ভালো চাকরি দেও। আমার ছেলের কষ্ট দেখতে পারবো না। ওর হাত ছিল গেছে, আমাকে দেখায়নি, কিন্তু আমি দেখেছি। না, ওকে এই কাজ করে খেতে হবে, টাকার মূল্যটা তো বুঝবে। তা তো বুঝবে। আচ্ছা, আমি ওর হাতে মলম লাগিয়ে দিয়ে আসছি, তুমি রুমে যাও। ঠিক আছে। আব্বু চলে গেল আম্মুর রুমে। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের রিংটনের শব্দে ঘুমটা ভাঙলো। উঠে দেখি হাতে মলম দেওয়া। আম্মু মনে হয় দিয়ে গিয়েছে। আমি আর কিছু না ভেবে চলে আসলাম। তারপর ওয়াশরুমে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আম্মু, খাবার দাও। এই নে তোর খাবার, আর কিছু লাগবে নাকি বল? না, আর কিছু লাগবে না। এই বলে যেই উঠে যেতে লাগলাম, এমন সময় আম্মু আঁচল থেকে 500 টাকা বের করে দিল। এই নে 500 টাকা রাখ। না, লাগবে না, আমার কাছে টাকা আছে। এই বলে চলে আসলাম বাইরে। এসে দেখি নয়ন দাঁড়িয়ে আছে। কিরে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? কয়টা বাজে দেখেছিস? আমি খেয়াল করে নাই রে, চল এখন। তারপর আমরা দুজন চলে আসলাম অফিসে। কাজ করতে করতে এভাবেই 1 মাস কেটে গেল। এই 1 মাসে অনেক কষ্ট করেছি। আজকে স্যালারি দিবে, অধীর আগ্রহ নিয়ে বসে আছি আমার স্যালারিটা কখন দিবে। এই মেঘ, এইদিকে আসো। এই নাও তোমার এই মাসের স্যালারি। সব কিছু দেখে শুনে নাও ঠিক আছে কি না। 9,000 টাকা। কয়েকদিন ওভারটাইম করছিলে তুমি। মনে আছে। অতঃপর স্যালারিটা নিয়ে চলে আসলাম বাসায়। আম্মু, এই নাও খাবারের 3,000 টাকা, আর 500 টাকা ধার নিয়েছিলাম তোমার কাছ থেকে, ওই 500 টাকা। না, 500 টাকা দিতে হবে না, তুই রেখে দে। আর তোর চাকরি করতে হবে না, তুই তোর আব্বুর অফিসে জয়েন কর। না আম্মু, আমি ওই চাকরিটাই করব এখন যেটা করতেছি। ঠিক আছে, যা ইচ্ছে কর। এখন তো বুঝতে পারছিস টাকার মূল্য কত। আম্মু। তারপর সন্ধ্যায় চলে আসলাম বাহিরে। পকেট থেকে টাকাগুলো বের করে দেখলাম আর বাকি আছে মাত্র 5,500 টাকা। চলে আসলাম ফুটপাতের দোকানগুলোতে। ভাই, এই প্যান্টের দাম কত? ভাই, নিলে একদম 200 টাকা রাখা যাবে, এর কমে দিতে পারবো না। ঠিক আছে, এই 2টা প্যান্ট একটু প্যাক করে দেন। আর ওই নীল শার্ট আর কালো শার্ট 2টা কত রাখবেন? 2টা 600 টাকা রাখবো, আপনার কাছে কমিয়ে রাখতেছি। ঠিক আছে, তাহলে সবগুলোই প্যাক করে দেন। দোকানদারকে টাকা দিয়ে চলে আসলাম বাসায়। প্যান্ট আর শার্টগুলো রেখে দিলাম ডয়ারে। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকে দেখি নয়ন ফোন দিয়েছে। কিরে, আজকে টাকা পেয়ে কি বাইরে বের হবি না নাকি? হ্যাঁ, যাবো রে। একটু ফুটপাত থেকে 2টা প্যান্ট আর 2টা শার্ট কিনে এনেছিলাম। তুই 3 রাস্তার মোড়ে আয়, আমি আসতেছি। আমি করিম চাচার চায়ের দোকানে বসে আছি, তুই আয়। তারপর আমি চলে আসলাম বাহিরে। এসে দেখি নয়ন বসে বসে চা খাচ্ছে। কিরে, কি খবর তোদের? ভালো রে। সৌরভ কি তোকে বিয়ের কার্ড দিয়েছে? কই না তো, ওর সাথে আজকে আমার দেখাই হয় নাই। আর বিয়েটা কার? সৌরভের বিয়ে, আমাদের সবাইকে ইনভাইট করেছে। এই মাসে যে টাকা পেয়েছি সব তো দেনা পাওনায় দিয়ে শেষ হয়ে গেছে। এখন কিভাবে ওর বিয়েতে একটা গিফট দিব? আমার কাছ থেকে কিছু টাকা নিস। ওই তো সৌরভ চলে এসেছে। কিরে, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? রে, এই নে আমার বিয়ের কার্ড। তোকে তো অফিসে পাই নাই, তুই নাকি আগেই চলে এসেছিস, তাই এখন দিলাম। 4 তারিখে আমাদের বিয়ে, আসবি কিন্তু।
ঠিক আছে, যাব না। এই বলে আড্ডা দিতে লাগলাম তিনজন মিলে। কখন যে রাত 9টা বেজে গিয়েছে খেয়ালই নেই। এমন সময় সৌরভের ফোনটা বেজে উঠল। কিরে, কে ফোন দিয়েছে? তোদের ভাবে ফোন দিয়েছে রে। চুপ করে থাক, দেখি কি বলে। ধর ফোনটা। ফোন রিসিভ করতেই সৌরভের স্ত্রী বলল, কি করো? কিছু না, বাইরের দোকানে বসে আছি। তুমি কি করো? আমি শুয়ে আছি, যাও বাসায় যাও, অনেক রাত হয়েছে। আর একটু পরে যাই, এক্ষুনি তো আসলাম। না, আর পরে যেতে হবে না, এখনই বাসায় যাও। আমি 10 মিনিট পর ফোন দেব, আম্মুর সাথে কথা বলবো, মনে যেন থাকে। ঠিক আছে, মনে থাকবে। সৌরভ, যা বাসায় চলে যা। নয়ন, তুইও যা, ভাবি একা বাসায়, আর আমিও বাসায় চলে যাব। ঠিক আছে, যাই রে। কালকে তো শুক্রবার, অফিস বন্ধ। কালকে না হয় একটা গিফট কিনে আনবো নে। আচ্ছা, যাব না। ওরা চলে গেল। আমি বসে বসে চা খাচ্ছি আর পাড়ার কিছু ছেলেদের সাথে কথা বলতেছি। তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। হ্যাঁ আম্মু, বলো। কিরে, রাত 1টা বেজে গেছে, বাসায় আসবি নাকি? ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি 1টা বেজে গেছে। হ্যাঁ আম্মু, আমি এখনই আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। এই, আজকে যাই রে, কালকে আবার আড্ডা হবে। এই বলে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছে। হঠাৎ কোনো মেয়ের চিৎকার শুনতে পেলাম। কি ব্যাপার, এত জোরে চিৎকার করতেছে কে, আর তাও আবার এত রাতে? এই দিক থেকেই মনে হয় শব্দটা আসতেছে। তাই বাসায় না গিয়ে যেদিক থেকে শব্দটা আসতেছে ওই দিকে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতেই দেখি কয়েকটা লোক একটা মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছে কোথায় যেন। আমি যে সামনে গিয়ে দাঁড়ালাম, তখন একটা বাইক আসলো। আমি পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম কি হচ্ছে। বাইকের লোকটা ছেলেগুলোকে মারতেছে। হঠাৎ কোমর থেকে একটা ছুরি বের করে ছেলে দুইটার গলা কেটে দিল। আমি তো ভয়ে শেষ। এই রে, লোকটা তো আমার দিকেই আসতেছে, এখন কি করি? আমি এক পা করে পিছাতে লাগলাম। হঠাৎ পিছনের দেওয়ালের সাথে আটকে গেলাম। লোকটা আমার সামনে এসে বলতে লাগলো, কিরে, তুই কি মেয়েটাকে বাঁচাতে পারতিস না? চুপ করে দাঁড়িয়েছিলি কেন? আমি তো ভেবেছিলাম এটা একটা ছেলে, এখন কণ্ঠ শুনে তো দেখি এইটা একটা মেয়ে। এই, চুপ করে আছিস কেন? নাকি তুইও ওই ছেলেদের দলের? না মানে, আমি তো ওই মেয়েটাকে বাঁচাতেই এদিকে এসেছিলাম, কিন্তু হঠাৎ আপনি চলে এসেছেন, আর তাই আমি সামনে যাইনি। আমি বাসায় যাব, আমাকে ছেড়ে দেন। তোর আজকে বাসায় যেতে হবে না, তুই আমার সাথে যাবি। চল আমার সাথে। না, আমি বাসায় যাব না, না হলে আপনি আমাকে মেরে ফেলবেন ওদের মতো। না, কিছু করব না, তুই চল আমার সাথে। এই মেয়ে, তুমি বাসায় চলে যাও, এখন আর কেউ কিছু করবে না তোমাকে। মেয়েটা আমাকে জোর করে তার বাইকে বসিয়ে দিল। কিছু দূর যেতেই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে লাগলো। এদিকে আমার ভয়টা যেন বাড়তেই লাগলো। এই, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? যেখানে খুশি ওইখানে নিয়ে যাচ্ছি, তুই চুপ করে বসে থাক। জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যেন নিয়ে আসলো আমাকে। হঠাৎ একটা বাড়ি দেখতে পেলাম। বাড়ির ভিতরে ঢুকতেই অনেকগুলো ছেলে আসলো আর মেয়েটাকে বলল, ম্যাম, কোথায় গিয়েছিলেন আমাদের না বলে? এইখানেই গিয়েছিলাম, যা তোরা ঘুমিয়ে থাক, কালকে সকালে কথা হবে। ঠিক আছে ম্যাম। এই, আমার সাথে ভিতরে চল। আমাকে আবার মেরে ফেলবেন না তো? না, মারবো না, আয় আমার সাথে। আমি মেয়েটার পিছনে পিছনে যেতে লাগলাম। বড় একটা ঘরে ঢুকে গেল। আমি ঢুকলাম না, কারণ মেয়েটাকে দেখেই ভয় লাগতেছে। বাহিরে দাঁড়িয়ে এইসব কথা বলতেছি, তখন মেয়েটা ধমক দিয়ে বলল, এই, তোকে ভিতরে আসতে বলছি না, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তারপর আমি আর কোনো কথা না বলে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটার অনেক ছবি দেওয়ালে টানানো, আর নিচে আর্ট করে লেখা, দ্য রয়্যাল এজেন্সি অফ আন্ডারওয়ার্ল্ড ডন। আচ্ছা, আমি এটার মানে বুঝলাম না, একটু বলবেন এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সবাইকে সাহায্য করে, আর যারা মানুষের খারাপ কাজ করে তাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। এটার নামই হচ্ছে মাফিয়া কিং। ও, তা আমি এইখানে কি করব? আমার তো খুব ক্ষুধাও লেগেছে। কি খাবো এই জঙ্গলের ভিতরে? যা, ফ্রেশ হয়ে আয়, তোকে খাবার দিতেছি। ওয়াশরুম কোনটা আমি তো তাও জানি না, দেখিয়ে দিলে ভালো হতো। ওই যে ওইটা।
আমি ফ্রেশ হয়ে চলে আসলাম বাইরে। বিছানায় দেখি খাবার রেডি করে রেখেছে। আমি আবার ভয় পেলেও খুব ক্ষুধা লাগে, তাই আমি একটা প্লেট নিয়ে খাবার খেতে শুরু করলাম। মেয়েটা ফ্রেশ হয়ে এসে দেখে আমি একাই খাবার খাচ্ছি। কি হলো? এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ করবে। না, খা তুই। খাওয়া দাওয়া করে বসে আছি। ফোনটা বের করে দেখি ফোনে নেটওয়ার্ক নেই। এখন কিভাবে আম্মুকে ফোন দিয়ে জানাবো যে আমি বাসায় যেতে পারবো না? এই সব ভাবতেছি। মেয়েটা আমার ফোনটা হাতে নিয়ে কি জানি করলো। এবার ফোন দে। আমি ফোনে তাকিয়ে দেখি ফুল নেটওয়ার্ক। হ্যালো আম্মু, আমি আজকে বাসায় যাব না, এক বন্ধুর বাসায় চলে আসছে। আমাকে আগে বলতে পারতি, তোর জন্য অপেক্ষা করে বসে আছি। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়, রাত জাগিস না কিন্তু। ঠিক আছে আম্মু, এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই নীলা আবার ফোন নিয়ে কি জানি দেখতে লাগলো। কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর ফোনটা আবার দিয়ে গেল। আমি মুচকি হাসলাম। এটা দেখে নীলা বলল, কিরে তুই হাসলি কেন? আমি কি করেছি যে তুই হাসলি? আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, আর আমার খুব ঘুম ধরেছে। আমি এখন ঘুমাবো কোথায়? কেন আমার সাথে এই বিছানায় ঘুমাবি? সমস্যা আছে নাকি তোর? মানে কি? আপনি একটা মেয়ে আর আমি একটা ছেলে, কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? কিছু হবে না, ঘুমা এখন। আমিও কোলবালিশ নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মেয়েটা এসে শুয়ে পড়ল আমার দিকে মুখ ঘুরে। ঘুম তো আসতেছে না, শুধু এই দিক আর ওই দিক করতেছি। হঠাৎ মেয়েটার মুখের দিকে নজর গেল। কি মায়াবী মুখ, পুরাই পরিরাজ্যের পরীর মতো। কি দেখতেছিস এমন করে? আচমকাই মেয়েটার গলার স্বর শুনে ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, আপনি ঘুমান নাই এখনো? না, দেখছিলাম তুই আমার সাথে কি করিস। ছি ছি, আমি ওই ধরনের ছেলে না। এই বলে উল্টো দিকে মুখ ঘুরে ঘুমিয়ে পড়লাম। সকালে মেয়েটার ডাকে ঘুম ভাঙল। এই ওঠ। আমি উঠে পড়লাম, কিন্তু ঘুম তো আর সরতেছে না। আবার শুয়ে পড়লাম বিছানায়। হঠাৎ কোথা থেকে যেন পানি পড়তে লাগলো। লাফ দিয়ে উঠে পড়লাম। দেখি মেয়েটার রাগী চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি এইভাবে তাকিয়ে আছেন কেন? তোকে বলছি না বিছানা থেকে উঠতে, তুই উঠিস নাই কেন? ওফ, উঠতেছি বাবা, উঠতেছি। এই বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে ঘরের বাইরে গিয়ে দেখি অনেক লোক কাজ করতেছে। আচ্ছা ভাই, এখানে আপনারা থাকেন কেন? আমরা ওই মেয়েটার হয়ে কাজ করি, মাসে স্যালারি পাই। ও আচ্ছা, তা কি কাজ করেন আমি কি শুনতে পারি? হয়তো ম্যাম আপনাকে নিয়ে যাবে আমাদের সাথে আজকে একটা মিশনে। কিসের মিশন আর কিসের কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবেন? মানে মেয়ে পাচারকারীদের সাথে যুদ্ধ করতে আপনাকেও সাথে করে নিয়ে যাবে, তখন বুঝতে পারবেন কি কাজ করে। ও আচ্ছা, ওইখানে কি কেউ মরে না, নাকি সবাই বেঁচে থাকে? আমাদের দলের সবাই বেঁচে থাকে, আর শত্রুপক্ষের দলের সবাই মারা যায়। আমরা সেফটি পড়ে যাই, তাই আমাদের কিছু হয় না। আচ্ছা আপনি যান, আমরা খাবার রান্না করতেছি। ঠিক আছে। ওরা রান্না করতে লাগলো। আমিও চলে আসলাম ঘরে। এসে দেখি মেয়েটা বসে বসে কি যেন করতেছে। আচ্ছা, আমি কি আর বাড়িতে যেতে পারবো না, নাকি এখানেই থাকতে হবে? তোর যদি মন চায় তাহলে এইখানে থাকতে পারিস, সমস্যা নাই। এখন আমি কি করব? এইখানে কোনো কাজ তো নেই যে কিছু একটা করব। বাড়িতে থাকলে তো ঘুমাইতাম সারাদিন। ওই বক্সটা নিয়ে আয়, একটা কাজ দেই তোকে। বক্সটা নিয়ে আসলাম। অনেক ভারী ভারী লাগছিল। বক্স খুলতে দেখি বন্দুক আছে এটার ভিতরে। এটা দিয়ে আমি কি করব? এটা চালানো শিখতে হবে। আজকে একটা মিশনে যাব, আমাদের সাথে যেতে হবে তোকে। তা না হয় যাইলাম, কিন্তু আমি তো বন্দুক চালাইতে পারি না। শুধু শুধু গিয়ে আমি মরতাম। আরে মরবি না, আমরা আছি। কেন, তোকে এক্ষুনি শিখিয়ে দিতেছি এইটা কিভাবে চালাতে হয়। মেয়েটা আমাকে শিখিয়ে দিতে লাগলো। আমিও শিখে গেলাম কিছুক্ষণের মধ্যে। সকালের খাবার খেয়ে সবাই বসে আছি। নীলা সবাইকে ডাক দিয়ে বলতে লাগলো, দেখো আমরা জানি না ওরা কতজন থাকবে, তাই বুঝে শুনে গুলি করবে, আমাদের বুলেটও কম।
ম্যাম, আমাদের একজন লোককে পাঠিয়েছি বুলেট আনতে, একটু পরেই ওরা চলে আসবে। ভালো কাজ করেছো। যাও, সবাই রেস্ট নাও। এখন আবার তো যেতে হবে বিকালে। আমি বাসায় যাব, বিকেলে না হয় রাস্তায় মরে থাকবো, ওখান থেকে আমাকে নিয়ে যাইয়েন। ঠিক আছে, চল দিয়ে আসি তোকে। আমি আর নীলা চলে আসলাম 3 রাস্তার মোড়ে। আমাকে এইখানেই নামিয়ে দিয়ে যান, আমি হেঁটেই বাসায় চলে যেতে পারবো। ঠিক আছে, যা তাহলে। আর বিকাল 3টায় এইখানে থাকবি, মনে যেন থাকে। আর না থাকলে তোকে তোর বাসা থেকে উঠিয়ে নিয়ে যাব। ঠিক আছে, যাইয়েন। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি সোজা ভেতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে বসে বসে টিভি দেখতেছি। এমন সময় আম্মু আসলো রুমে। আম্মু কিছু বলবা নাকি? তুই নাকি একটা মেয়ের গাড়ি করে এসেছিস, তোর আব্বু ফোন দিয়ে বলছে এখন। আমার ফ্রেন্ডের গাড়ি ছিল ওটা। তা আর কিছু বলবা নাকি? না, এখন কিছু বলবো না। এই নে তোর খাবার, রেখে গেলাম, খেয়ে নিস। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না। আব্বু কোথায় গেছে? তোর আব্বু বাজারে গেছে বাজার করতে, আর তোকে বলেছিল যাবার জন্য। তুই আসলে... আমি গিয়ে কি করব? আর এই নাও, সৌরভের বিয়ে, সবাইকে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য। তুই যাবি না নাকি? যাব। আরো কিছুক্ষণ আম্মুর সাথে কথা বললাম। আম্মু চলে যেতেই ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার, তাই রিসিভ করলাম না। তখন হঠাৎই আপনা আপনি ফোনটা থেকে আওয়াজ আসতে লাগলো। এই যে মিস্টার, ফোন ধরেন না কেন? আমি নীলা। কি ব্যাপার? মেয়েটার ভয়েস এখানে আসলো কি করে? নিশ্চয়ই ফোনটা হ্যাক হয়েছে। ফোনটা হাতে নিয়ে ফোন দিলাম। হ্যালো। বাসায় গিয়েছেন নাকি? কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনার ভয়েস আমার ফোনে আসলো কি করে? আমার ফোন কি হ্যাক করেছেন নাকি? না, আপনার ফোন হ্যাক করতে যাব কেন? ওইটা তো একটা রিংটোন। আমার এইখানে বললে আপনার ওইখানে শোনা যাবে। ও আচ্ছা, এখন রাখি, নামাজ পড়তে যাব, গোসল করতে হবে। এই বলে সাথে সাথে ফোনটা কেটে দিলাম। ফোনটা রেখে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে আসলাম। নামাজ শেষ করে চলে আসলাম বাসায়। আম্মু, খাবার দাও। তোর আব্বু আসুক, তারপর খাবার দিচ্ছি। আব্বু আসতেছে, তুমি খাবার দাও, আর না দিলে আমি নিজেই নিয়ে খেতে পারবো। দিতেছি, এত রাগ করছিস কেন? তারপর খাবার খেয়ে আমার রুমে চলে আসলাম। ঘরের দিকে তাকিয়ে দেখি 2:15 বাজে। একটু রেস্ট নিয়ে চলে আসলাম বাহিরে। হাঁটতেছিলাম, এমন সময় পিছন থেকে একটা গাড়ি এসে আমার পাশে দাঁড়ালো। তাকিয়ে দেখি নীলা। গাড়িতে ওঠা। তারপর আমি গাড়িতে বসে পড়লাম। গাড়িতে বসতেই গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। প্রায় 1 ঘন্টা পর এসে গাড়িটা থামলো তার নিজ গন্তব্যে। এই নাও, এই পোশাকগুলো পরে নাও, এইগুলো সেফ রাখবে তোমাকে। আর একা একা কোথাও যাবে না, গাড়িতে বসে থাকো, আমরা ভেতরটা ঘুরে আসি। ঠিক আছে, যাও। নীলা আর বাকিরা জঙ্গলের ভিতর চলে গেল। আমি পোশাকগুলো পরে গাড়িতে বসে আছি। হঠাৎ কিছু গাড়ির শব্দ শুনতে পেলাম। সামনের দিকে তাকিয়ে দেখি শত্রুপক্ষের গাড়ি আসতেছে। আমি 3টা বন্দুক নিয়ে গাড়ির চাকায় গুলি করতে লাগলাম। সবগুলো গাড়ির চাকা পাঞ্চার হয়ে গিয়েছে। লুকিয়ে লুকিয়ে গুলি করতে লাগলাম। একাই 20 জনকে মেরে ফেললাম। কিছুক্ষণ পর নীলা আর তার দলের লোকেরা এসে আমি একা গুলি করতেছি এটা দেখে সবাই বন্দুক নিয়ে গুলি করতে এলো। প্রায় 2 ঘন্টা পর মিশন শেষ হলো। আমি কি গাড়িতে বসে পড়লাম। নীলাও আসলো। তোমার কিছু হয়নি তো? না, আমার কিছু হয় নাই। তা এই লাশগুলো কি করবে? এভাবেই থাকবে নাকি ওদের কবর দিয়ে দেবে? একটু পর পুলিশ আসবে, আমাদের কিছু করতে হবে না, ওরাই নিয়ে যাবে। চলো আমার সাথে, আর তোরা পুলিশদের সকল কিছু বুঝিয়ে দিয়ে আসবি। আমি ওই গাড়িটা নিয়ে যাচ্ছি যেটাতে মেয়ে রাখা আছে। ঠিক আছে ম্যাম, আপনি যান। তারপর আমরা গাড়ি নিয়ে চলে আসলাম ডেরায়। এখন এই মেয়েগুলোকে কি করবে? সবাই তো মনে হয় অজ্ঞান হয়ে আছে। সবার জ্ঞান ফেরাতে হবে। এখন ওইখানে দেখ, একটা সুইচ আছে, ওইটা চালু করে আসো। ওদের মুখে পানি পড়লেই ওরা উঠে যাবে। আমি গিয়ে মোটরটা চালু করে আসলাম। কিছুক্ষণ পর সবার জ্ঞান ফিরে আসলো। নীলা সবার উদ্দেশ্যে করে বলতে লাগলো,
সবাই শোনো, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমাদের বাঁচিয়ে নিয়ে এসেছি শত্রুদের হাত থেকে। এখন তোমরা সবাই তোমাদের পরিচয় দাও। আমরা তোমাদের বাড়িতে পৌঁছে দিব কালকে সকালে। মেয়েগুলো সবার পরিচয় একটা খাতায় লিখে দিল। সবাইকে রাতের খাবার দিয়ে একটা ঘরে রাখা হলো। আমি আর নীলা বাহিরে এসেছি। আমি তাহলে চলে যাই, কালকে আবার অফিসে যেতে হবে আমাকে। আমার রুমে গিয়ে ঘুমাও, সকালে আমি গাড়ি করে দিয়ে আসবো তোমাকে। ঠিক আছে। আমি নীলার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম অফিসে। আজকে এত তাড়াতাড়ি এসেছি দেখে ম্যানেজার বলল, কি ব্যাপার মেঘ, তুমি আজকে এত তাড়াতাড়ি আসলে? এমনি তো দেরি করে আসো, আর নিচে দেখলাম গাড়ি করে আসছো। আমার ফ্রেন্ডের গাড়ি আমাকে নামিয়ে দিয়ে গিয়েছে। আর তাড়াতাড়ি চলে আসছি একটা কারণে, কারণ আমি ওভারটাইম করতে পারবো না। আমি প্রতিদিন সকালে এসে জয়েন করব, যতটুকু সময় হয় ততটুকু আয় দিবেন ওভারটাইম। ঠিক আছে, তুমি কাজ করতে থাকো। আর আজকে আমাদের অফিসে বস আসবে, সবার সাথে দেখা করবে। ও আচ্ছা। আমি আমার কাজগুলো করতে লাগলাম। 8টায় সৌরভ আর নয়ন আসলো। মেশিন চালু করে সৌরভের কাছে চলে আসলাম। কি রে, আজকে তুই তাড়াতাড়ি চলে এসেছিস, কারণ কি? কোনো কারণ নেই, এমনিতেই চলে আসছে। তা ভাবির সাথে কথা হয়েছে রে? হয়েছে মামা। একলা জীবনময় ভালো ছিল। মেয়ে তো পুরোই ধনী লঙ্কা, কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না। একটু বাইরে আসলে বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে কই আসি। ভালোই তো হলো, একটা ভাবি পাইছিস সেই। আচ্ছা যাই রে, এখন মেশিন চালু করে রেখে এসেছে। ঠিক আছে, যা। আমি আমার কাজটা করতে লাগলাম। 3টায় সকল মেশিন বন্ধ করে সবাই চলে আসলাম হল রুমে, কারণ আমাদের এমডি স্যার এসেছে। আর আমি স্যারকে দেখেই তো অবাক, কারণ এটা আর কেউ নয়, এটা আমার বাবা। সবাই শোনো, মঙ্গলবার এই অফিসের জন্য একজন নেতাকর্মী নিয়োগ করা হবে। যারা যারা অংশ নেবে সবাই নাম লেখাতে পারো, সর্বোচ্চ 3 জনের বেশি না। সবাই জোর করে আমার নামটা লিখিয়ে দিল। আমি তো এসব আগে কখনোই করি নাই, বুঝিও না। সমস্যা নাই, করতে করতে বুঝে যাবি। চল এখন বাসায় চলে যাই। চল। তারপর আমরা চলে আসলাম বাসায়। সন্ধ্যায় নীলার ফোন। হ্যালো নীলা। কি করো? কিছু না। তা তুমি কোথায় আছো? আমি তো এখনো ডেরাই আছি। তা দেখা করতে পারবে আজকে? আচ্ছা ঠিক আছে, তুমি নদীর পাড়ে আসো, আমি যাচ্ছি ওখানে। ঠিক আছে। তারপর আমি চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি নীলা বসে আছে। কি হয়েছে? এরকম মন মরা লাগতেছে কেন তোমাকে? কিছু না, এমনিতেই। বলো আমাকে কি হয়েছে, আমি চেষ্টা করব তোমার মনটা ভালো করার। আমার এই মাফিয়া জগৎ ছেড়ে দিতে হবে। একজন ভালো মানুষ লাগবে, যে কিনা এই মাফিয়া দলটাকে সারা জীবন আগলে রাখতে পারবে। আমি আছি তো, আমি চেষ্টা করব জীবন দিয়ে আগলে রাখার, আর কোনো চিন্তা নেই। তা তুমি মাফিয়া জগৎ ছেড়ে দিবে কেন? আমি মাফিয়া জগৎ ছেড়ে দিব কারণ আমার সকল পরিচয় মিডিয়ার লোকেরা ছড়িয়ে দিয়েছে সারা দেশে। এখন আমাকে শত্রুরা খুঁজে পেলেই মেরে ফেলবে। আমি মরে গেলে তো এই দল কেউ চালাতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, তোমার কিছুই হতে দেব না। এই বলে নীলার হাত যে কখন ধরেছি খেয়ালে নেই। কিছুক্ষণ পর মনে হলো আমি নীলার হাত ধরে রেখেছি। কি হলো, ছাড়লে কেন? ভালোই তো লাগছিল। দেখো মেঘ, তুমি হয়তো আমার পরিচয় জানো না। আমি তোমার অতি আপনজন, তোমার খুব কাছের মানুষ আমি। মানে কি বলতেছো? আমি কিছুই বুঝতেছি না। এটা না হয় কিছুদিন পর বুঝতে পারবে। চলো, রাত হয়ে এসেছে, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় যাব। ঠিক আছে চলো। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, ও হচ্ছে নীলা। জানি। কি জানো তুমি? কই কি জানি, আমি বলছি শুনেছি। তা বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ভিতরে আয়। আমরা দুজনেই ভিতরে চলে গেলাম। আম্মু নীলার জন্য শরবত আনলো। নীলা, তুমি বসো, আমি আসতেছি আমার রুম থেকে। ঠিক আছে, যাও। তারপর আমি চলে আসলাম আমার রুমে। ডয়ার থেকে একটা পিস্তল বের করে নিয়ে চলে আসলাম নীলার কাছে।
এই নাও, এটা নিয়ে যাও। রাস্তায় বিপদ হলে আমাকে ফোন দিও। ঠিক আছে আন্টি, যাই আমি। নীলা চলে গেল। আম্মু, কি হলো? আমার দিকে ওইভাবে তাকিয়ে কি দেখতেছ? কিরে, তুই নীলাকে কোথায় পেলি? মানে কি, আমি নীলাকে কোথায় পাবো মানে? নীলার সাথে তো 1 সপ্তাহ হয়েছে আমার পরিচয়। তা তুমি কি নীলাকে আগে থেকেই চিনো নাকি? না, চিনি না, তবে তোর আন্টির বাসায় একবার দেখেছিলাম, এরপর আর দেখিনি। ও আচ্ছা, তা আব্বু কি এখনো আসে নাই অফিস থেকে? আসছে। যা, রুম থেকে ডেকে নিয়ে আয়, আমি খাবার রেডি করছি। ঠিক আছে আম্মু। আমি চলে আসলাম উপরে। এসে দেখি আব্বু শুয়ে আছে। আব্বু, চলো নিচে যাই, আম্মু ডাকতেছে খাবার খাওয়ার জন্য। চল। তো তুই 1 মাসে সবার মন জয় করে নিলি, সবাই তোকে ভোট দিয়েছে। তুই এখন থেকে আমার কোম্পানির দায়িত্ব পালন করবি। এটার জন্য তোকে আলাদা করে টাকাও দেওয়া হবে। না আব্বু, আমি 9,000 টাকা দিয়েই চলতে পারবো। আমি এতদিন বুঝি নাই যে টাকার মূল্যটা কি। আজকে বুঝতে পারছি টাকার মূল্য। বুঝতে পারলেই ভালো। তো এখন আমি একটু টেস্ট নেই, তুই না হয় অফিস দেখাশোনা করিস। আমি আরেকজন রাখতেছি অফিস দেখাশোনা করার জন্য। ধরে নিতে পারো আগামী দিনে এই বাড়িতেই থাকবে। কে সে? এটা না হয় পরেই দেখতে পারবে। আমরা 3 জন খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে 3 জন বসে গল্প করতেছি। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আম্মু, তুমি বসো, আমি দরজা খুলে দিতেছি। এই বলে আমি চলে আসলাম দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথেই কে যেন আমাকে এসে জড়িয়ে ধরলো। এই ছাড়ো, কে তুমি? আমি তোমার চাচাতো বোন মামুনি। আরে মামুনি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তা হঠাৎ এত রাতে তুমি এখানে কিভাবে আসলে? গাড়িতে এসেছি, সূর্যা লন্ডন থেকে তোমাদের বাসায়। আম্মু আব্বুকে জানাইনি, কালকে জানাবো আম্মু আব্বুকে। ভালো করেছো। যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করি। না, আমি খাবো না, আমি বাইরে থেকে খাবার খেয়ে এসেছি। মেঘ, যা মামুনিকে একটা রুম দেখিয়ে দিয়ে আয়। ঠিক আছে আম্মু, চলেন আমার সাথে। এই বলে আমি উপরে চলে আসলাম। এইখানে থাকবেন আজ থেকে আপনি, ঠিক আছে? এই বলে পিছনে ঘুরতেই দেখি কেউ নেই। কি ব্যাপার, কোথায় গেল উনি? যেই আমার রুম পার হতে যাব তখনই দেখি আমার রুমে বসে আছে। কি ব্যাপার, আপনি আমার রুমে এসেছেন কেন? আজ থেকে আমি এই রুমেই থাকবো। এই রুমটা অনেক সুন্দর, আমারও পছন্দ হয়েছে। না, এই রুমে আমি থাকি। আম্মু, আম্মু। কিছুক্ষণ পর আম্মু আসলো। কিরে, এইভাবে চিল্লাচিল্লি করছিস কেন? ভালো করে ডাকলেও তো হয়। ওনাকে বলো আমার রুম থেকে চলে যেতে, তা না হলে কিন্তু আমি আর এই বাসায় থাকবো না। মামুনি প্লিজ, তুমি অন্য রুমে চলে যাও। এই রুমও ছোট থেকে থাকতো, তো অন্য রুমে থাকতে পারবে না। চলো, আমি ওর রুমের মতো তোমার রুমটাও গুছিয়ে দিই। ঠিক আছে, চলেন। আম্মু আর মামুনিই চলে গেল। দরজা লাগিয়ে দিয়ে চলে আসলাম বিছানায়। বসে বসে ভাবতেছি যে কি করা যায়। এই মেয়ে তো প্রথম দিন এসেই আমার কোলে উঠে গিয়েছে। আবার জানি কি করে। উফ, সাবধানে থাকতে হবে এই মেয়ের কাছ থেকে। এই বলে বিছানায় শুয়ে পড়লাম। সকালে আম্মুর দরজা ধাক্কাধাক্কিতে ঘুমটা ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে আসলাম নিচে। আম্মু, খাবার দাও। টেবিলে বস, আমি খাবার রেডি করে দিচ্ছি। ঠিক আছে। আমি টেবিলে বসে টিভিতে খবর দেখতেছিলাম। এমন সময় কে যেন আমার সামনে এসে দাঁড়ালো। এই সরেন তো। না দেখেই বললাম, না সরবো না, তাতে আপনার কি? আম্মু, মামুনিকে সরে যেতে বলো, তা না হলে কিন্তু। মামুনিমা, তুমি ওর কাছে থেকে চলে এসো। ও এমনিতেই অনেক রাগী, কোথায় থেকে কি করে বসে কে জানে। আর চলো আমার সাথে, তোমার আম্মু আব্বুকে আনতে হবে গিয়ে। ভাইয়া কোথায় যাব আমরা চলে গেলে? তোমার ভাইয়া অফিসে যাবে। মেঘ, এই নে তোর খাবার, আর দুপুরে বাসায় চলে আসিস। আমরা গেলাম এখন। ঠিক আছে, যাও তাহলে। আম্মু আর মামুনি চলে গেল। আমি খাওয়া দাওয়া করে সোজা অফিসে চলে আসলাম। কাজ করতে করতে দুপুর হয়ে আসলো। এই নয়ন, আমি আজকে যাই রে, বাসায় মেহমান আসবে, তুই একটু দেখিস আমার মেশিনটা। ঠিক আছে, যা, দেখবো নে। এই বলে আমি বাহিরে চলে আসলাম। এসে দেখি নীলা দাঁড়িয়ে আছে।
কি ব্যাপার, তুমি এইখানে কেন? তোমার সাথে দেখা করতে এসেছি। গাড়িতে ওঠো, বাকি কথা বলতেছি। আমি গাড়িতে উঠে পড়লাম। তখন নীলা বলতে লাগলো, আজকে রাতে একটা মিশন আছে, তোমাকে একা যেতে হবে। পারবে তো একা সবকিছু দেখতে? পারবো, তুমি কোনো চিন্তা করো না, আমি বাকিটা দেখে নেব। আর দুপুরের খাবার খাইছো? না, খাই নাই। চলো আমরা হোটেল থেকে খাবার খেয়ে আসি। না, চলো আমার সাথে, আমাদের বাসায় যাবে। আজকে মেহমান আসবে, তুমি আজকে আমাদের বাসায় খাবে, কেমন? ঠিক আছে, চলো। আমি আর নীলা চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই মামুনি এসে দরজা খুলে দিল। এই, সামনে থেকে সর। আপু তুই এখানে? কাকে আপু ডাকছিস তুই? এটা আমার ফ্রেন্ড, সর তো এখান থেকে। নীলা, চলো আমার সাথে। চলো যাই। আমি নীলাকে নিয়ে চলে আসলাম আমার রুমে। তুমি এইখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, যাও তুমি, আমি নিচে গেলাম। ঠিক আছে, যাও। নীলা নিচে চলে গেল, আমিও ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সবাই নীলার সাথে কথা বলতেছে। কি ব্যাপার, সবাই কি নীলাকে চিনে নাকি এভাবে কথা বলতেছে যে? মেঘ, এই নে তোর খাবার। আর নীলা, এই নাও তোমার খাবার। খাবার খেয়ে বসে আছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি আব্বু এসেছে। আব্বু, তুমি কোথায় গিয়েছিলে এই সময়? কোথায় আর যাবো, এইখানেই গিয়েছিলাম। তা অফিসের খবর কি? ভালোই, সকল কাজ ঠিক মতোই চলতেছে। আর কিছু কাগজপত্র এনেছি, ওইগুলোতে সাইন করে দিতে হবে তোমাকে। আচ্ছা, রাতে আমার রুমে নিয়ে আসিস, সাইন করে দিব না। ঠিক আছে। আমি আর আব্বু কথাই বলতেছি, এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইরেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরে আসবেন না? এই তো এসেছি। তা সালমান আসেনি তোর সাথে? না, ওর কাজ আছে, আজকে আসে নাই, কালকে আসতে পারে। ও আচ্ছা। আমি চলে আসলাম ওইখান থেকে। আব্বু আর আন্টি কথা বলতেছে। আম্মু, ক্ষুধা লাগছে তো, আবার খাবার দাও না। কি খাবি বল, রান্না করে দিই। ঘরে তো নুডলস আছে, নুডলস রান্না করে দাও, খেয়ে পেটটা একটু ভরুক। আচ্ছা, তোরা তিনজন মিলে গল্প কর গিয়ে, আমি তাদের জন্য নুডলস রান্না করে আনছি। ঠিক আছে আম্মু। আমরা তিনজন চলে আসলাম আমার রুমে, বসে গল্প করতেছি। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকে দেখি নীলার ফোন। আমি চোখ দিয়ে ইশারা করতেই নীলা বারান্দায় যাওয়ার জন্য ইশারা করলো। আমিও বারান্দায় চলে আসলাম। ওই পাশ থেকে নীলার লোকগুলোর কথা শুনতে পেলাম। ভাই, আপনি সন্ধ্যা 7টার সময় 3 রাস্তার মোড়ে থাকবেন, আমরা ওইখান থেকেই আপনাকে নিয়ে যাব মিশনে। ঠিক আছে, আমি থাকবো না, নিয়ে যাস আমাকে। আর কিছু কি বলার আছে নাকি? আর কিছু খাবার নিয়ে আইসেন, খাবার লাগবে কিছু। ঠিক আছে, নিয়ে আসবো না। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই নীলা আর মামুনি আসলো। গার্লফ্রেন্ড ফোন দিয়েছিল নাকি? হতে পারে। তো তোমার নিচে যাও, আমার একটু কাজ আছে ঘরে। আমরা থাকলে সমস্যা কি তোমার? আমাদের সামনেই কাজ করো, আমরাও দেখি তুমি কি কাজ করবে। তাহলে দাঁড়িয়ে থাকো। আমি কম্পিউটারটা চালু করে কাজটা করতে লাগলাম। কাজ করা শেষ করে সোজা আব্বুর রুমে চলে আসলাম কাগজগুলো নিয়ে। এই নাও আব্বু, এই কাগজগুলোতে সাইন করে দাও। দে। আর এই কাগজগুলো কিসের কাগজ? তেমন কিছু না, অফিসে কিছু সুতা লাগবে, তাই সুতা আনতে হবে, এর জন্য আর কি। ও আচ্ছা, এই নে, এখানে 25 লক্ষ টাকা আছে। একটা লোক আসবে কালকে, ওনাকে এই টাকাটা দিয়ে দিস। ঠিক আছে, দিয়ে দেবো নে। কাগজগুলো সাইন করিয়ে নিয়ে চলে আসলাম আমার রুমে। ডয়ারে টাকাগুলো রেখে কাগজগুলো সাবধানে রাখলাম, যাতে কোথাও পড়ে না যায়। রাতে চলে আসলাম মিশনে। এই, তোরা সবাই সাবধানে কাজ করিস, আমি এই দিকটা খেয়াল রাখতেছি। ঠিক আছে ভাই, আমরা এই দিকটার খেয়াল রাখতেছি। কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি আসতে লাগলো। গাড়িগুলো ঠিক বরাবর আমাদের সামনে এসে থামলো, কিন্তু ওদের লোকেরা আমাদের এখনো দেখে নাই। ওরা সামনে এগোচ্ছে আর আমরা পিছন থেকে একজন একজনকে মারতেছি। হঠাৎ একজনকে রাতেই সে আরেকজনের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। এটা দেখে সবাই হুঁশিয়ার হয়ে গেল। সবাই স্নাইপার চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওদের পুরো গ্যাং শেষ হয়ে গেল।
আমিও চলে আসলাম ওদের লিডারের কাছে। কিরে, খুব বার বেড়েছিস তুই, হ্যাঁ? তুই আমাদের কাজে বাধা দেওয়ার কে বলতো? আমি একজন মাফিয়া কিং, তা তোর এখন কি শাস্তি দিতে পারি বল? ভাই, শাস্তি দিতে হবে না, আমাদের হিংস্র কুকুরটাকে দিয়ে দিব, ওরা খেয়ে সাফ করে দিবে, আর কোনো ময়লাও থাকবে না। রে, ভালো করে কাজ করিস। আর তোরা চলে যা, আমি আসতেছি একটু পর। ওইদিকে কি জানি একটা দেখেছি। ভাই, আমরা কোনোভাবেই আপনাকে একা ছাড়তে পারবো না, কারণ নীলা ম্যাম বলেই দিয়েছে সব সময় আপনার পাশে থাকার জন্য। যেখানেই যান না কেন, ওইখানেই যাইতে আপনার সাথে। ঠিক আছে, চল। আর তোমরা সবাইকে নিয়ে চলে যাও, আমরা আসতেছি একটু পর। এই বলে কয়েকজনকে নিয়ে চলে আসলাম ওই জায়গায়। এসে দেখি একটা মেয়ে বসে আছে। এই মেয়ে, তুমি এইখানে কি করো? আমি ওদের গাড়ি থেকে পালিয়ে এসেছি, প্লিজ আমাকে মারবেন না, আমি বেঁচে থাকতে চাই। আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি, তোমাদের মারবো না। এই বলে মেয়েটাকে সাথে নিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। সবার পরিচয় জেনে রাতের মধ্যেই সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। সকল কাজ শেষ করে আমিও বাসায় চলে আসলাম। সকালে মামুনির ডাকে ঘুম ভাঙল। এই মেঘ, ওঠ, দেখ তোর বউ নিয়ে এসেছি, তাড়াতাড়ি ওঠ। মামুনি, যাবি আমার রুম থেকে নাকি আম্মুকে ডাক দিব? ভালো কথা বললেই দোষ, আমি গেলাম, আর কখনো আসবো না তোর রুমে। মামুনি চলে গেল। সারা রাত মিশন শেষ করে একটু ঘুমিয়েছিলাম, তাও আর ঘুমাতে পারলাম না এই মেয়েটার জ্বালায়। হঠাৎ কোথা থেকে যেন মুখে পানি পড়তেছে। হঠাৎ হাত দিয়ে দেখি সত্যিই পানি পড়তেছে। চোখ খুলতেই দেখি মামুনি আর নীলা ইঞ্জেকশন দেওয়ার সিরিঞ্জ দিয়ে আমার মুখে পানি দিচ্ছে। এই, তোমরা আবার এসেছ? তোকে আম্মু ডাকতেছে বলে তাড়াতাড়ি নিচে যাইতে, তা না হলে আম্মু আইসা আরো পানি দিয়ে ঘুম থেকে উঠাবে। আমরা তো মাত্র এই 1-2 ফোঁটা পানি দিয়েছি তোকে। তোরা যা, আমি আসতেছি। এই বলে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি আম্মু, আব্বু, মামুনি, নীলা আর চাচা চাচি বসে আছে। কি হয়েছে আম্মু, এত তাড়াতাড়ি ডাকতেছো কেন? কালকে রাতে তুই কোথায় ছিলি আর এখন এসেছিস বাসায়? কালকে একটা কাজ ছিল, এই জন্যই বাসায় আসিনি। সকালের দিকে এসেছি, আর একটু ঘুমিয়েও ছিলাম। তখনই তুমি দুজনকে পাঠিয়ে দিয়েছো আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। কই, আমি তো পাইনি। ওরা দুজনেই তো গেছে তোকে ঘুম থেকে ওঠার জন্য। টেবিলে যা, আমি খাবার দিচ্ছি। আমি খাবার খেয়ে আবার চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে পড়তেই আবার দুজন আসলো। কি ব্যাপার, তোমরা আবার আসলে কেন? চলো, আমরা এখন ঘুরতে যাব, এখন কোনো ঘুম হবে না। রাতে ঘুমাই নাই আমি, আবার আজকে রাতেও কাজ আছে। তোমরা যাও, আমি একটু ঘুমাবো। গাড়িতে ঘুমাইও, আমরা দুজন সামনে বসে থাকবো না। রাগে মুখটা লাল হয়ে গিয়েছে। কি আর করার, রেডি হয়ে চলে আসলাম গাড়িতে। পিছনের সিটে শুয়ে পড়লাম। ওরা দুজন সামনে বসে আছে। নীলা গাড়ি চালাচ্ছে, আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। কিন্তু ঘুম তো আর আসতেছে না, তাই সোজা হয়ে বসে পড়লাম। কি হলো, ঘুমাও, আমি তো গাড়ি চালাচ্ছি, তোমাকে তো ডিস্টার্ব করতেছি না। এইভাবে কি ঘুমানো যায় নাকি? বাইরে গাড়ির হর্ন, আর তোমাদের দুজনের কথা তো আছেই। আমরা চলে আসলাম একটা নদীর পাড়ে। ওরা দুজন চলে গেল বাহিরে। আমি গাড়িতে বসে আছি, কারণ আমার মাথা খুব ব্যথা করতেছে। কিছুক্ষণ পর ওরা আসলো। তোমাদের ঘোরা হয়ে গেছে নাকি? হয়ে গেছে, চলো আমরা এখন রেস্টুরেন্টে যাই, আমার চেনা পরিচিত একটা রেস্টুরেন্ট আছে। ঠিক আছে, চলো যাই। আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। ওরা দুজন খাবার খাচ্ছে, আমি বসে বসে ফোন টেপতেছি। এমন সময় চোখ দুটো রাস্তার দিকে গেল। তাকিয়ে দেখি কয়েকটা গুন্ডা এই দিকেই আসতেছে। এই নীলা, খাবার খাওয়া বন্ধ করো। আর মামনি, তুই নীলাকে নিয়ে রান্নাঘরে চলে যা, তাড়াতাড়ি যা। কেন, কি হয়েছে? আর খাবার খাবে কে আমরা চলে গেলে? এসেও খেতে পারবি, আমি যখন ফোন দিব তখন আসবি, এর আগে কিন্তু আসবি না। নীলা যাও। ওরা চলে যেতেই আমি বসে খাবার খেতে লাগলাম। কিছুক্ষণ পর ওই লোকগুলো আসলো। কি ব্যাপার ভাই, আপনারা এইখানে কি করেন? তোর সাথে 2টা মেয়ে ছিল, ওরা দুজন কোথায় গেছে? ও আচ্ছা, ওই দুটো মেয়ের কথা বলতেছেন যাদের গাড়ি করে নিয়ে এসেছি। আর তুই কি ওদের বাসার ড্রাইভার নাকি? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ড্রাইভার? আমি একটা কোম্পানিতে জব করি, মাঝে মাঝে ফাঁক ফেলে গাড়ি দিয়ে কিছু টাকা আয়ও করি। আজকে ওদের নিয়ে আসলাম,
এর বিনিময়ে আমি টাকাও পেলাম 2000 টাকা। তা এখন ওরা কোথায় গেছে জানিস নাকি? ওরা তো আপনারা আসার আগেই চলে গিয়েছে একটা নীল গাড়ি দিয়ে। আপনারা যান, দেখেন ওদের পাবেন, সামনেই আছে। ওরা বলেছিল সামনের একটা পার্কে যাবে। ঠিক আছে, যদি আবার ওদের সাথে দেখা হয় তাহলে আমার ফোন দিয়ে বলবি। এই নে আমার ফোন নাম্বার। ঠিক আছে ভাই। ওরা চলে যেতেই নীলাকে ফোন দিয়ে বললাম আসতে। ওরা আসতেই নীলা বলল, ওরা কে ছিল আর এইখানে এসেছে কেন? ওরা একটা গ্যাংয়ের লোক ছিল, তোমাকে মারার জন্যই এসেছিল। তাই তো তোমাদেরকে বলেছে গিয়ে লুকিয়ে থাকতে। চলো, এখানে আর থাকা যাবে না, এখনই বাসায় চলে যেতে হবে। ঠিক আছে চলো মামুনি, চলো। আমরা চলে আসলাম গাড়িতে। নীলা, তোমরা পিছনে বসো, আমি গাড়ি চালাচ্ছি। এই বলে ড্রাইভিং সিটে উঠে পড়লাম। কিছুক্ষণ পর চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। কি রে, সে সকালবেলা বের হয়েছিস আর এখন ফেরার নাম হলো তোদের? আব্বু, ওরা একটু ঘুরছিল তাই তো দেরি হয়েছে। আচ্ছা আমি ঘরে যাই, আর কেউ আমাকে কিন্তু ডাকবে না, এখন আমি ঘুমাবো। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো বিকেল 5টার দিকে। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সবাই বসে কি নিয়ে যেন আলোচনা করতেছে। কি ব্যাপার, তোমরা কি নিয়ে এত আলোচনা করতেছো? হ্যাঁ, তোর বিয়ে নিয়ে আলোচনা করছি। তা তোর কোনো মেয়ে পছন্দ আছে নাকি? থাকলে বল, আমরা মেয়ের বাবা মায়ের সাথে কথা বলি। আমি এখনই বিয়ে করতে চাই না। আগে আমি নিজের পায়ে দাঁড়াবো, এরপর বিয়ে করব। কথাগুলো মনে থাকে জানো। ঠিক আছে, তোর ইচ্ছা, আমরা জোর করব না। তা নীলা, তুমি বিয়ে করছো কবে? আমিও কয়েক বছর পর বিয়ে করব। দেখি একটা জব পেয়েছি, ওইটা করব। ও আচ্ছা। আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে সন্ধ্যা হবে। ঠিক আছে, যা তাহলে। আমি চলে আসলাম চায়ের দোকানে। এসে দেখি সৌরভ আর নয়ন বসে আছে। কিরে, আজকে কাজে গেলি না কেন? রাতে একটা কাজে গিয়েছিলাম, তাই যেতে পারে নাই। কালকে যাব। তা তোদের কি খবর? সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তা তুই কালকে রাতে কি এমন কাজ করেছিস যে অফিসে যেতে পারিস নাই? ওইগুলো সিক্রেট, কাউকে বলা যাবে না। তা সৌরভ, তোর তো বিয়ের আর 3 দিন বাকি আছে। তুই এই 3 দিন বাড়ি থেকে বের হোস না, ঠিক আছে? আমি আব্বুকে বলে ছুটি নিয়ে নেব না। আরে ছুটি লাগবে না, আমার আর বলতে হবে না। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের কাজ শেষ করে বাসায় যেতে পারবো। আর না হয় দুপুরে লাঞ্চ টাইমে বাসায় চলে যাব, সমস্যা নেই। আর টাকাও তো অনেক খরচ হচ্ছে, তুই তো জানিস ওই একটা বিয়েতে কত টাকা খরচ হতে পারে। জানি রে। এই নে, এটা রাখ। এইখানে 20,000 টাকা আছে, আর যদি আরো লাগে আমাকে বলিস, দিয়ে দেবো না। না, টাকা লাগবে না। আর তুই কি আগের মতো তোর বাবার টাকায় চলতেছিস নাকি? না, আব্বুর টাকায় চলে না, এখন আমি নিজে উপার্জন করি, ওই টাকায় চলতেছি। তুই তো এই মাসের বেতন পেয়েছিস 9,000 টাকা, কিন্তু তোর কাছে 20,000 টাকা আসলো কি করে বলতো আমাকে? বলেছি না আরেকটা কাজ করি, ওইখান থেকেই এসেছে টাকাটা। ও আচ্ছা। আমরা বসে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি নীলার গ্যাংয়ের লোক। কি ব্যাপার, তুমি এইখানে কেন? ভাই এই নেন, আর আজকে মিশনে যেতে হবে না, আমরাই পারবো। এটা ছোট্ট মিশন। ছোট হোক কিংবা বড়, আমিও যাব। তুমি ডেরায় যাও, আমি আসতেছি। ঠিক আছে ভাই। নয়ন, সৌরভ, যাই রে আমি। আর টাকাগুলো রেখে দে, আজকে না হয় অন্য কোনো সময় দরকার পড়বে টাকার। এই বলে চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সোজা ডেরায় চলে আসলাম। এসে দেখি সকল অস্ত্র গাড়িতে তুলেছে। এই আমাদের তো নতুন অস্ত্র আনার দরকার, এইগুলো দিয়ে আর কতদিন চালাবো? কিন্তু ভাই, নতুন অস্ত্র আনতে হলে অনেক টাকা লাগবে, আমরা এখনো তুলতে পারিনি। আমাদের কাছে আছে 20 লক্ষ টাকা, আরো 30 লক্ষ টাকা লাগবে। প্রতি মাসে যে টাকাটা আসে প্রধানমন্ত্রীর কাছ থেকে, ওইগুলো কোথায় যায়? আর এমনিতে প্রতি মিশন থেকে হলেও তো অনেক টাকা আসে। আমাদের এই টাকায় 10টা মাদ্রাসা চলে, আর নতুন মসজিদের জন্য টাকা দেওয়া হচ্ছে।
এটার সকল দায়িত্ব নীলা ম্যাম নিয়েছে। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম। চলো এখন যাওয়া যাক, আমি দেখি কোনো নতুন অস্ত্রের ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে গাড়িতে উঠে পড়লাম। সবাই কথা বলতেছি, এমন সময় ড্রাইভার বলে উঠল, ভাইয়া আমাদের গাড়িটা এখানেই রেখে যেতে হবে, ভিতরে নিয়ে যাওয়া যাবে না। ভিতরে নিয়ে গেলে ওরা দেখে ফেলবে যে আমরা এসেছি। ঠিক আছে চলো, আমরা হেঁটেই যাই, আর সবাই চারদিক দিয়ে কিন্তু খেয়াল রাখবে। এই বলে সামনের দিকে এগোতে লাগলাম। সবার সাথে 2টা করে পিস্তল আছে, কোনো সমস্যা হবে না আশা করি। ভাই ওইদিকে আগুন জ্বলতেছে, ওইখানেই মনে হয় ওরা আড্ডা বসিয়েছে। চলো সবাই চারদিকে ছড়িয়ে যাও, আর 2জন 2জন করে যাবে, কেউ কিন্তু একা যাবে না। এই বলে সামনের দিকে এগোতে লাগলাম। কিছু দূর যেতেই দেখতে পেলাম সবাই খাবার খাচ্ছে। এখন মারা যাবে না। এই সবাই পকেটে দেখো, সুই রাখা আছে, এই সুইগুলো পিস্তলে ভরে নাও, এরপর গুলি করো, সবাই অজ্ঞান হয়ে যাবে। ওকে ভাই। আমার কথা অনুযায়ী সবাই পিস্তলে ইনজেকশন বুলেটগুলো ভরে নিল। কিছুক্ষণের ভিতরে সবাই নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এই সবাই অজ্ঞান হয়ে গিয়েছে, সবাইকে নিয়ে যাও গাড়িতে। ভাই গাড়ির শব্দ শোনা যাচ্ছে, সবাই লুকিয়ে পড়েন। আমরা সবাই লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর 2টা গাড়ি আসলো। গাড়ি থেকে যাকে নামতে দেখলাম, দেখেই তো আমি অবাক, কারণ এটা আর কেউ না, আমার ফুপা। সব লোক একসাথে দাঁড়াতেই আমি গুলি করতে লাগলাম। এই গুলিতে তেমন কোনো ক্ষতি হবে না, সবাই ঘুমিয়ে থাকবে একদিনের জন্য। ভাই বাকি সবাইকে গাড়িতে রেখে এসেছি, এইগুলোকে এখন কি করব? আর ঘরের ভিতরে সোনা আর ড্রাগস রাখা আছে, সবগুলো নিয়ে এসেছি। ভালো করেছিস, চল এখন এইখানে আর কোনো কাজ নেই। আমরা সবাই চলে আসলাম ডেরায়। সবাইকে রশি দিয়ে ভালো করে বেঁধে রেখে দিলাম, যাতে ছুটে না যেতে পারে। এই তোরা সবাই কিন্তু খেয়াল রাখিস ওদের ওপর। আমি বাসায় চলে যাব এখন, কালকে আসবো আবার। ঠিক আছে ভাই, যান তাহলে। তারপর আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই মামুনি এসে দরজা খুলে দিল। কিরে, তুই এখনো ঘুমাস নাই? ঘুম না আসলে ঘুমাবো কি করে বলো তো? তাও তো কথা। আচ্ছা যা, রুমে যা, লাইটটা বন্ধ করে শুয়ে পড়, এমনিতেই ঘুম ধরে যাবে। ঠিক আছে, তোর কথাই শুধু যাচ্ছি, না হলে সারা রাত টিভি দেখতাম। আমিও চলে আসলাম আমার রুমে। এসে দেখি নীলা ঘুমাচ্ছে। আমি আর তাকে ডাকলাম না, একটা কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। সকাল 10টায় ঘুম ভাঙল। উঠে দেখি নীলা ঘরে নেই। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আম্মু, চাচা চাচি কি চলে গেছে নাকি? না, কালকে যাবে। তুই কালকে ওদের বাসায় নিয়ে দিয়ে আসিস। আর এই নে তোর খাবার। আমি খাবার খেয়ে চলে আসলাম অফিসে। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল খেয়ালই নেই। রাতে বাসায় ফিরে সোফাতেই বসে আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো ভাই, সবার জ্ঞান ফিরেছে, এখন কি করব বলেন? আচ্ছা আমি একটু পরে আসতেছি, ওদের খাবার দিয়ে দে। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম বাহিরে। যেই গাড়ি স্টার্ট দিতে যাব, এমন সময় ব্যালকনি থেকে নীলার ডাক। এই মেয়ে, কোথায় যাচ্ছ এখন? একটু ডেরায় যাচ্ছে। তা তুমি যাবে নাকি আমার সাথে? গেলে আসো তাড়াতাড়ি। একটু দাঁড়াও, আমি আসতেছি। আমি গাড়িতে বসে রইলাম নীলার অপেক্ষায়। কিছুক্ষণ পর নীলা আসলো। কি ব্যাপার, 2জনেই যাবে নাকি? 2জনই যাব, চলো এখন। আমি ওদের নিয়ে চলে আসলাম ডেরায়। এসে দেখি সকলেই বসে আছে। কিরে, সবার ডিটেলস নিয়ে নিয়েছিস তো? ভাই নিয়ে নিয়েছি। আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না। সবার কাছে একটা করে প্রশ্ন করব, উত্তর কিন্তু সঠিক পাই। আর না পেলে এই পিস্তল দিয়ে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেব, মনে যেন থাকে। ভাই আপনি যা বলবেন আমরা তাই করব, তবু আমাকে মারবেন না। ঠিক আছে, মারবো না। তার আগে এটা বল, তোদের লিডারটা কে, আর এখন কোথায় আছে তোদের লিডার? আজকে রাতে বাংলাদেশে আসবে আমাদের টাকা দিয়ে যাওয়ার জন্য। আপনি চাইলে দেখা করে দিতে পারি। দেখা তো অবশ্যই করব। আর কারো কিছু বলার আছে নাকি? ভাই আমাদের ছেড়ে দেন, আমরা কখনো বাজে কাজ করব না। আপনার দরকার পড়লে আপনার হয়ে কাজ করব, তবু আর কখনো ওই সাজ্জাদের দলে যাব না। সেটা না হয় সাজ্জাদ আসলেই কথা হবে, দেখি কি করা যায়। এই বলে চলে আসলাম আমার ফুপার কাছে। ফুপা, আমি তো আপনাকে খুব ভালো জানতাম, কিন্তু আপনি যে এই কাজ করেন তা আমি কখনোই চিন্তা করি নাই।
ম্যাক প্লিজ, তোমার ফুপির কাছে কিছুই বলো না। তুমি আমাকে যে শাস্তি দিবা আমি মাথা পেতে নেব, তবু তুমি কিছু বলো না, কারণ ও এই কষ্ট সহ্য করে দিতে পারবে না। তোমার ফুপির হার্টে প্রবলেম আছে, যদি শুনে তাহলে হার্ট অ্যাটাক করবে। আমি জানি, তবে ভালো কাজ করলে ক্ষতি কি? আপনাদের তো কোনো দিক দিয়ে টাকা পয়সা কম না। আপনার নামে সমস্ত কিছু লিখে দিয়েছে ফুপি, তারপরেও আপনি এই লাইনে আসছেন। আমি আসতে চাইনি, সাজ্জাদ আমার বন্ধু, ও বলেছিল আমাকে টাকা দেবে। আমি ভাবছিলাম ভালো কাজ, কিন্তু আমি তো ভাবি নাই এসব ও করে। যদি জানতাম তাহলে অনেক আগেই ছেড়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, ফুপিকে বলবো না, তবে আপনার শাস্তি তো নিশ্চয়ই হবে। আপনার বন্ধু আসুক, তারপর শাস্তি দিব দুজনকে। ঠিক আছে, দিও। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই ফুপি এসে দরজা খুলে দিল। আরে ফুপি, তুমি এইখানে? রে, তোর ফুপা কি কাজে কোথায় জানি গেছে, বাড়িতে একা থাকতে ভালো লাগে না, তাই চলে আসছি তোদের বাড়ি। তুই কি খুশি হস নাই নাকি? খুশি হব না কেন, অবশ্যই খুশি হয়েছি। চলেন ভিতরে বসে গল্প করি, বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ভেতরে আয়। আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে বসে আছি, সবাই একসাথেই বসেছি। তা ফুপি, রাইসাকে নিয়ে আসতেন, ওর তো পড়ালেখা শেষ হয়ে গেছে। এখন স্টুডেন্ট ভিসা দিয়ে বাইরের দেশে ঘুরতে গেছে, তাই আর আসতে পারি নাই। আসলে নিয়ে আসবো। তা নীলা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার কাজ কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ফুপি, তুমি নীলাকে চিনো নাকি? চিনবো না কেন, নীলা তো মামনির বড় বোন। কেন, তুই জানিস না নাকি? আমি অবাক হয়ে তাকিয়ে আছি সবার দিকে। আম্মু, তোমরা আমার কাছে এটা লুকাতে পারলে? আমি তো জানতামই না নীলা যে মামুনির বোন। নীলা বলতে মানা করছে, তাই বলিনি। এখন তো জানতে পারলি, আর নীলার সাথে তোর বিয়ে ঠিক করা আছে। তুই যেই দিন বলবি ওই দিন তোদের বিয়ে দিয়ে দেব। ঠিক আছে আম্মু, তোমরা গল্প করো, আমি ঘর থেকে আসতেছি। ঠিক আছে, যা। আমি চলে আসলাম আমার রুমে। ফোনটা চার্জে দিতেই হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি ডেরা থেকে ফোন দিয়েছে। হ্যালো ভাই, সাজ্জাদ চলে এসেছে, আমরা সাজ্জাদকে ধরে নিয়ে এসেছি। ভালো কাজ করেছিস, আমি সকালেই আসতেছি। আর সাজ্জাদকে যেন এক ফোঁটা পানিও যাতে কেউ না দেয়, ঠিক আছে? সেই দিকে খেয়াল রাখিস। ঠিক আছে ভাই, আমরা সেই দিকে খেয়াল রাখবো, আপনি কোনো টেনশন করবেন না। আর আমাদের জন্য নতুন পিস্তল পাঠিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী। জানি, আমি বলেছিলাম কিছু অস্ত্র লাগবে, আজকে পাঠানোর কথা ছিল। যাক, সবগুলো ভালো করে রাখিস। ঠিক আছে। আমি চলে আসলাম নিচে। এসে দেখি সবাই লুডো খেলায় ব্যস্ত হয়ে গেছে। বাহ, সবাই দেখি লুডো খেলতেছ, আমি কি করব এখন? তুইও নীলাদের টিমে বসে যা, রাত তো এমনিতেই কেটে গেছে, আর 2 ঘন্টা রয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি রাত কেটে গিয়েছে। লুডো খেলতে খেলতে কখন যে ফজরের আজান দিয়ে দিয়েছে খেয়ালই নেই। আব্বুর সাথে চলে আসলাম মসজিদে, নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। তোমাদের এতক্ষণে আসার সময় হলো? এইদিকে তো মামুনি হাত কেটে ফেলেছে। কি বলো, ওর হাত কাটলো কি করে? আজকে নাকি নীলা আর মামুনি দুইজনে রান্না করবে। মামুনি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। ভালো করেছো। এখন কই মামুনি? রান্না করছে। আমি আর আব্বু চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি দুইজন মিলে রান্না করতেছে। মামুনি, আমিও কি তোমাদের সাথে যোগ দিতে পারি? আসেন। আর রান্না না করতে পারলে দূরে থাকেন। রান্না করতে পারি, তোমার মতো হাত কাটবো না। আম্মু দেখো, আমাকে খোঁটা দিচ্ছে। কই তোকে খোঁটা দিচ্ছে? যা বলো ঠিকই তো বলেছে। যে মেয়ে কোনোদিন 1 চামচ ভাত হাত দিয়ে খেতে পারে না, আর সে মেয়ে গেছে রান্না করতে। আম্মু, তোমার মামুনিকে রাগাচ্ছ কেন? পরে দেখো চলে যাবে, আর রান্না করবে না। চলেন আমরা চলে যাই, ওরা 2 বোন রান্না করুক। আমি আর চাচি চলে আসলাম বেডরুমে। চাচি, খাবার রান্না করতে তো অনেক দেরি হবে, আমি না হয় ফুপাকে নিয়ে আসি। তুমি তোমার ফুপাকে কোথায় পাবে এখন? ফুপা ফোন দিয়েছিল, কাজ শেষ করে আসতেছে। আমি বলছিলাম আমি গিয়ে নিয়ে আসব। আচ্ছা, যাও তাহলে। আমি চলে আসলাম ডেরায়।
এসে দেখি সাজ্জাদের অবস্থা বেহাল, এক ফোঁটা পানির জন্য গড়াগড়ি খাচ্ছে। কিরে সাজ্জাদ চৌধুরী, কেমন লাগে? নিজের মেয়েকে ধর্ষণ করেছিস, কেউ জানে না ভেবেছিস? হ্যাঁ, তুই জানলি কি করে আমি আমার মেয়েকে ধর্ষণ করেছি? আর তোকে কে বলছে? আর ও আমার আসল মেয়ে না, আমার সৎ মেয়ে ছিল। আমার কাছে পুরো ফুল ভিডিওটা আছে। তুই তোর মেয়েকেও ছাড়িস নাই, অন্য মেয়েদের কিভাবে ছাড়বি? এই বলে কাটারটা নিয়ে ওর পায়ের একটা আঙুল কেটে ফেললাম। এই, কেউ রান্নাঘর থেকে মরিচ নিয়ে আয় তো। এই নেন ভাই মরিচ, আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না, আগে এটাকে সাইজ করি, তারপর না হয় আমাদের হিংস্র কুকুরগুলোকে দিয়ে দেব। প্লিজ মেক, আমাকে মারিস না, আমি আর কখনো এইসব কাজ করব না। কুত্তার লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনি তোর কোনো কথায় বিশ্বাস করি না আমি। এই বলে আর একটা আঙুল কেটে ফেললাম। কিরে, কেমন লাগে এখন? খুব ভালো লাগে তাই না রে? আরো মরিচ দিব নাকি? মেঘ, আমি তোর পায়ে পড়তেছি, আর এমন কাজ করিস না। দর্শকের কোনো মাফ নেই আমার কাছে। হয়তো আগে ভালো ছিলাম, কিন্তু এখন আমি হিংস্র হয়ে গিয়েছি, কাউকেই মাফ করব না। এই বলে এক পায়ের পুরো 5টা আঙুলই কেটে ফেলে দিলাম, আর কাটা জায়গায় মরিচ লাগিয়ে দিলাম। ওইদিকে ফুপার অবস্থা খারাপ, ঘেমে একাকার হয়ে গিয়েছে। ফুপা, আপনি এভাবে ঘামতেছেন কেন? আপনারও তো বিচার আছে। আগে সাজ্জাদের জীবনটা শেষ করি, এরপর আপনারটা ধরতেছি। সাজ্জাদকে মেরে তার বুকে লিখে দিলাম ধর্ষক। এই, তোর আমাদের কুকুরগুলাকে এটা খেতে দিয়ায়। এবার ফুপা, আপনার পালা। ম্যাক প্লিজ মাফ করে দে, আমি তো খারাপ কাজ করি নাই। এখনো পর্যন্ত না মেয়ে পাচার করেছি, না কাকে দর্শন করেছি। জানি, চলেন বাসায় যাব। আর তোরা ওদের ছেড়ে দে। যারা আমার হয়ে কাজ করতে চায় তারা এইখানে থাকো, আর যারা কাজ করতে না চাও তারা চলে যেতে পারো। আমরা সবাই আপনার হয়ে কাজ করব। এই তোরা কি বলিস? ভাইয়ের হয়ে কাজ করবি না কি করবি বল? আমরা সবাই ভাইয়ের হয়ে কাজ করব। ঠিক আছে, তোমরা থাকো, আমি সন্ধ্যায় আসবো এইখানে, কথা আছে সবার সাথে। এই, তোরা খেয়াল রাখিস। এই বলে চলে আসলাম বাসায়। ফুপা, চলেন ভিতরে, ফুপি আছে আমাদের এখানে। তোমরা এখানে কখন আসলে? কালকে রাতেই এসেছে। আপনি হয়তো ফুপিকে ভালোবাসেন না, কিন্তু ফুপি আপনাকে খুব ভালোবাসে। এই বলে কলিং বেল দিলাম। ফুপি এসে দরজা খুলে দিল। ভেতরে আসো। আমরা দুজন ভিতরে চলে গেলাম। বাহ ফুপি, রান্নার গন্ধে তো বাড়িতে একদম থাকা যাচ্ছে না। আমি ফ্রেশ হয়ে আসতেছি, আপনারা বসেন। আসো। আমি চলে আসলাম আমার রুমে, তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসেই দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। এই শোনো, সবাই আগে খায়ও না, আগে আমি খাবারগুলো টেস্ট করে নেই, এরপর বলবো কেমন হয়েছে। ঠিক আছে মেঘ, দেখতো খাবারগুলো কেমন হয়েছে। তারপর আমি খাবারগুলো একটু একটু করে মুখে দিয়ে খেতে লাগলাম। একটাতে লবণ বেশি দিয়েছে, আর একটাতে এমন ঝাল দিয়েছে খাওয়াই যাবে না। সবাই খাওয়া শুরু করো। নীলা, দুধটা নিয়ে আসো, আর ফ্রিজে কলা রাখা আছে, কলা নিয়ে আসো। কেন এগুলো খাবে না? খাবো তো, আমি কি বলছি নাকি যে খাবো না? নীলা গিয়ে কলা আর দুধ নিয়ে আসলো। আমি দুধ আর কলা দিয়ে খেতে লাগলাম। বাকি সবার মুখের দিকে তাকিয়ে দেখি একজনের মুখ লাল, অনেকজনের মুখ নীল হয়ে আছে। কি ব্যাপার, তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখতেছো? নীলা আর মামুনি, তোমাদের রান্না পৃথিবীর থেকে শ্রেষ্ঠ রান্না হয়েছে, এই জন্য মনে হয় আমরা কেউ এই রান্না খাইনি। কেন, রান্না কি খারাপ হয়েছে নাকি? না, খারাপ হয় নাই। তরকারি তো লবণের জায়গা দিয়েছো চিনি, সেমুইয়ের চিনির জায়গায় দিয়েছো লবণ, আর মাংসের মধ্যে কি দিয়েছো দেখো তো। নীলা আর মামুনি একটু খেয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আম্মু, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসতেছি, তোমরা থাকো। আমার হোটেল আছে, আমি বলে দিতেছি যেন খাবার নিয়ে আসে। ঠিক আছে, বলে দেন। কিছুক্ষণ পর ওরা নিচে আসলো। খাবার তো সেই হয়েছে। কলা খাও, কলা। আমু, রান্না তো ঠিকই করেছিলাম, কিন্তু কে জানতো লবণের জায়গায় চিনি দিয়েছি আর চিনির জায়গায় লবণ। হয়েছে, থাক, আর কষ্ট পেতে হবে না। খাবার আসছে, এই খাবারগুলো ফেলে দিতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। না, ফেলতে হবে না, আমি দেখি কি করা যায় খাবারগুলো। আর কিছু করতে হবে না, পরে কি থেকে কি করে ফেলো কে জানে।
এর চেয়ে ভালো তোমরা রান্না করারই দরকার নেই। পারলে আম্মুকে নিয়ে তারপর রান্না করো। ঠিক আছে। কিছুক্ষণ পর খাবার আসলো। সবাই খাবার খেয়ে চলে আসলাম ছাদে। আজকের আকাশটা অনেক মেঘলা মেঘলা ভাব। আচ্ছা ফুপি, তোমরা কি আজকেই চলে যাবে নাকি? তোর ফুপা যদি কাজ না থাকে তাহলে আরো 2-3 দিন থাকবো। ফুপা, কাজ আছে নাকি আরো? আর থাকলে যেতে পারো, সমস্যা নাই। না, কাজ নেই। সবাই বসে আড্ডা দিতে লাগলাম। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি ডেরা থেকে ফোন দিয়েছে। কিরে, কি হয়েছে? এখন আবার ফোন দিলি কেন? ভাই, একটা বড় মিশন আছে, আপনি কি যাবেন নাকি? কখন হবে আর কোথায় হবে? নদীর পাড়ে হবে, ওই দিন যেখানে হয়েছিল। আমাদের এক্ষুনি যেতে হবে, ওরা কাজ শুরু করে দিয়েছে। তোরা রেডি হ, আমি এখনই আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফুপি, তোমরা থাকো, আমি আসতেছি, সন্ধ্যায় একটা কাজ আছে। এই বলে চলে আসলাম আমার রুমে। সকল কিছু নিয়ে সোজা চলে আসলাম ডেরায়। আমাদের লোক আগের থেকে দ্বিগুণ হয়েছে, কোনো সমস্যাই হবে না। এইসব মিশন চুটকি দিয়েই শেষ করে ফেলবো। ভাই, এখন যাওয়া যাক, সকল কিছু নিয়ে নিয়েছি। চল। আর কিছু বাকি থাকলে নিয়ে নে, রাস্তায় বিপদের কোনো শেষ নেই। আর ইঞ্জেকশনগুলো বেশি করে নিয়ে নিস। আমরা জানি না কতগুলো মানুষ থাকতে পারে, আর তবে বেশি খরচ করা যাবে না। একজনের জায়গায় একটা ইঞ্জেকশনের বেশি যাতে খরচ না হয়, সবাই সেই দিকে খেয়াল রাখো। ঠিক আছে ভাই, আমরা খেয়াল রাখবো। আর এই নেন, এটা আপনার জন্য তৈরি করে আনা হয়েছে লন্ডন থেকে। এইখানে চাপ দিলেই এটা বড় হয়ে যাবে, যে কারোর সাথে মোকাবেলা করতে পারবেন। কথা বলতে বলতে কখন যে মিশনের জায়গায় চলে এসেছি খেয়ালই ছিল না। সবাইকে বলে দিলাম কিভাবে কি করতে হবে। সবাই আলাদা হয়ে গেল। আমিও আলাদা হয়ে চলে আসলাম অন্যদিকে। একটা বড় উঁচু জায়গায় বসে গুলি করতেছি আর মাটিতে পড়তেছে। শত্রু দলের লোকেরা এখনো আমাদের খোঁজেই পাচ্ছে না, কারণ আমাদের ড্রেসগুলো টিয়া কালার গাছের আড়ালে লুকিয়ে থাকলেও কেউ দেখবে না। হঠাৎ একটা লোক আমাকে দেখে ফেলল। ও চিৎকার দেওয়ার আগেই ওকে গুলি করে ঘুম পাড়িয়ে দিলাম। এটা হচ্ছে একটা ইনজেকশন, শরীরে প্রবেশ করলেই 2 সেকেন্ডের ভিতরে সে ঘুমিয়ে যাবে। ভাই, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন কি সবাইকে গাড়িতে তুলবো নাকি এইখানেই থাকবে? সবাইকে গাড়িতে তুলিস পরে, আগে সবাইকে বল এইদিকে আসতে। সবাই শোনো, আমাদের MK গ্যাংস্টারের পুরো নামটা 64 জেলায় যেতে নাম থাকে। সবাইকে 64 জেলায় টিম গঠন করতে হবে, আর ওইখানেই আমাদের নাম উজ্জ্বল করতে হবে। সবাই পারবে না? আমরা সবাই পারবো। একসাথে হয়ে কাজ করলে সবকিছুই করা সম্ভব। এখন সবাইকে নিয়ে গাড়িতে ওঠাও, আর খেয়াল রাখো যাতে কারোর কোনো ক্ষতি না হয়। আর লিডারকে আমাদের ওই অন্ধকার রুমটাতে আটকে রাখো। আমি বাসায় চলে যাই, আর এখন সবাইকে নিয়ে তোমরা ডেরায় চলে যাও। ঠিক আছে ভাই। আমি বাইক নিয়ে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে কেটে গেল 5টি বছর। এখন MK গ্যাংস্টারের নাম শুনলে সবাই ভয়ে কান্না করে দেয়। ঘরে বসে আছি, এমন সময় আমার মেয়ে আসলো। আর আপনাদের তো বলাই হয় নাই, আমাদের বিয়ে হয়ে গিয়েছে 5 বছর আগে। আমাদের ছোট একটা মেয়েও আছে, নাম হচ্ছে জান্নাত। পাপা পাপা, আম্মু আমাকে বকা দিয়েছে। কেন মামনি, তোমার আম্মু তোমাকে বকা দিয়েছে কেন? আমি বলেছিলাম চিপস খাবো, আমাকে দেয় নাই আম্মু, নিজে খেয়ে ফেলছে। কান্না করো না আম্মু, চলো তোমার আম্মুর কাছে যাই, আমি তোমাকে চিপস নিয়ে দেব। চলো। আমি চলে আসলাম নীলার কাছে। এই নীলা, আমার মেয়েকে তুমি চিপস দাও নাই কেন? তোমার মেয়ের মুখ চুলে গেছে, ভাত খাচ্ছে না, এখন চিপস দিলে আরো মুখ ছিলে যাবে। জান্নাত, হা করো তো দেখি তোমার জিহ্বাটা। হ্যাঁ। তোমার মুখ ছিলে গেছে, দেখো। তুমি তো ভাত খাও না। সুস্থ হলে আমি তোমাকে আরো চিপস এনে দেব। এখন চলো আমার সাথে, ডিম খাবে তুমি। ঠিক আছে আব্বু। নীলা, তুমি জান্নাতকে ডিমটা খাইয়ে দাও, আমি আসতেছি, একটা কাজ আছে। সারাদিন তো কাজই করো, আমাকে কতক্ষণ সময় দাও? আমি কি বলেছিলাম আমার আরেকটা তুমি লাগবে? ঠিক আছে, আমি রাতেই এনে দেব। এখন যাই লক্ষ্মীটি। ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম মিশনে। এসে দেখি সবাই
গোলাগুলি শুরু করে দিয়েছে। আমিও পিস্তলটা নিয়ে গুলি করতে লাগলাম। দেখতে দেখতে মিশনটা শেষ হয়ে গেল। আমি চলে আসলাম বাসায়। রাতে শুয়ে আছি আমি, নীলা আর জান্নাত। আপু আপু, আমার জন্য একটা ভাইয়া এনে দিবা? জিসান ভাইয়া আমাকে কামড় দিয়েছে, এই দেখো। তুমি যাও কেন জিসানের সাথে? তোমার জন্য ভাইয়া এনে দেব না। এখন ঘুমাও, তুমি অনেক রাত হয়েছে। ঠিক আছে আব্বু। নীলা, এই নীলা। কি হয়েছে, ডাকতেছো কেন? ঘুমাও এখন। না, ঘুমাবো না। এই বলে নীলাকে জড়িয়ে ধরলাম। বাকিটা ইতিহাস হয়ে থাক। সকালে ঘুম ভাঙলো জান্নাতের ডাকে। আম্মু আম্মু, তুমি আব্বুর বুকে শুয়েছো কেন? আমি আব্বুর বুকে ঘুমাবো, তুমি যাও। দেখেছো, তোমার মেয়ের হিংসা হচ্ছে। আমি তোমার বুকে মাথা রেখেছি, তাই। আমি মাথা রাখবো না তো কে মাথা রাখবে? আমি রাখবো। জান্নাত, এখন ওঠো, আমি ফ্রেশ হয়ে আসি। তুমিও ফ্রেশ হয়ে তোমার নানুর কাছে যাও। তোমার নানুর কাছে অনেকগুলো চকলেট এনে দিয়েছি কালকে। ঠিক আছে আব্বু। আমি চলে আসলাম ওয়াশরুমে। তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি নীলা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এভাবে কি দেখতেছো আমাকে? আমি আমার জামাইটাকে দেখি। যাও নিচে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, এসো। আমি চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু, আব্বু আর জান্নাত বসে বসে কার্টুন দেখতেছে। আব্বু, আমি চাচ্ছিলাম আরেকটা অফিস খুলতে, তুমি কি বলো? আরে খুলে কি করবে, এটাই চলবে, আর খুলতে হবে না। আর আজকে প্রধানমন্ত্রী আসবে আমাদের বাসায়, ফোন দিয়েছিল সকালে। তাহলে তো বাজার করতে হবে। আমি বাজার থেকে আসতেছি। না, বাজার করতে হবে না, আমি সকল কিছু অর্ডার করে দিয়েছি। একটু পরে সকল কিছু নিয়ে চলে আসবে। আর তুই একটু রহিমের বাড়িতে যা তো, কিছু সবজি দিবে, ওইগুলো নিয়ে আসিস। ঠিক আছে। আমি চলে আসলাম রহিম চাচার বাড়িতে। চাচা, বাসায় আছেন নাকি? মেঘ এসেছো নাকি? চাচা, আব্বু নাকি আপনাকে বলেছে সবজি দেওয়ার জন্য। আমি সবজিগুলো নিতে এসেছি। চলো, তুমি নিজ হাতে সবজিগুলো কেটে নিয়ে যাবে, আমি কিছু দিব না। ঠিক আছে। আমি সবজিগুলো নিয়ে চলে আসলাম বাসায়। নীলা, এই নাও, খাবারগুলো ভালো করে রান্না করো। আজকে প্রধানমন্ত্রী আসবে। জানি আব্বু আমাকে বলেছে। তুমি রান্না করো, আমি একটু ডেরা থেকে আসতেছি। এই বলে চলে আসলাম বাহিরে। বাইকটা নিয়ে ডেরায় আসতেই দেখতে পেলাম সবাই কাজ করতেছে। কিরে, আজকে মিশন আছে? আছে রাতে। আজকে নাকি প্রধানমন্ত্রী আসবে। তোরা একটু মেইন রাস্তা থেকে একটু দেখিস তো, কেউ যাতে রাস্তায় না আসতে পারে। আর এই নে, এখানে কিছু ঔষধ আছে, ওই ছেলেটাকে দিস, কালকে যার জ্বর এসেছে। ভাই, ওর জন্য তো ওষুধ নিয়ে এসেছিলাম। এইগুলো না হয় রেখে দেই, আরেকজনকে দিতে পারবো। ঠিক আছে, রেখে দে। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। মেঘ, প্রধানমন্ত্রী নাকি চলে এসেছে, তুই কি একটু নিয়ে আয় তো। ঠিক আছে আম্মু, আমি যাচ্ছি। আর খাবারগুলো দেখো রান্না ঠিকমতো হচ্ছে নাকি। নীলা ভালো করেই রান্না করেছো, তুমি কোনো চিন্তা করো না। নীলার রান্না আমার রান্নার থেকে ভালো। আমি চলে আসলাম বাহিরে। এসে দেখি গাড়িগুলো আসতেছে। আমি গিয়ে সবাইকে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলেন ভিতরে যাওয়া যাক। আমরা চলে আসলাম ভিতরে। এটা হচ্ছে আমার মেয়ে, নাম জান্নাত। বাহ, তোমার মেয়ে তো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ম্যাম। দুপুরের খাওয়া দাওয়া করে প্রধানমন্ত্রী চলে গেল। সন্ধ্যায় চলে আসলাম ডেরায়। সবাই বসে গল্প করছি। এমন সময় নীলা ফোন দিল। হ্যালো নীলা, কোথায় আছো তুমি এখন? এই তো মিশনে যাব। জান্নাতকে নিয়ে তুমি ঘুমায়া পড়ো। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই নীলার লোকরা বলল, ভাই চলেন, এখন অনেক দেরি হয়ে গেছে, যাইতে যাইতে আবার দেরি হবে। চল। আমরা চলে আসলাম মিশনে। এসে দেখি মেয়েগুলোকে প্যাকিং করতেছে। আমরা সাথে সাথেই গুলি করতে লাগলাম। প্রায় 3 ঘন্টা এক নাগারে গুলি করলাম। সবাইকে মাটির সাথে সইয়ে দিলাম। শুধু শত্রু দলের লিডার বেঁচে আছে। কিরে, তোকে এবার মানা করেছিলাম না যে এইখানে আর আসবি না, আবার আসলি কেন? এই বলে ওরা হাতের দুটোর আঙুলকে কেটে ফেললাম।
মেঘ, আমাকে আর মারিস না। আমি আর কখনো আসবো না এখানে, প্লিজ আমাকে ছেড়ে দে। ঠিক আছে, ছাড়তে পারবো যদি আমার একটা কথা রাখতে পারিস। বল কি কথা। আমি রাখবো। তোর হৃৎপিণ্ডটা আমাকে দিয়ে দে, আমি তোকে ছেড়ে দেব। এটা কখনোই সম্ভব না। তাহলে মর। এই বলে ওর কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করে দিলাম। এই, তোর ওর লাশটাকে দাফন করে ফেল। ঠিক আছে ভাই। লাশগুলো দাফন করে দিল। দেখতে দেখতে কেটে গেল আরো একটা বছর। আমাদের আরেকটা ছেলে হয়েছে। ছেলের নাম রাখা হলো জাহিদ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।